আসসালামু আলাইকুম সবাইকে। সিআরডিবির পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মারুফ আছি তোমাদের সাথে। পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে। তো কেমন আছো তোমরা? আজকে আমরা আমাদের এইচএসসি আইসিটির অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকে প্রবেশ করতে যাচ্ছি। তো তোমরা যারা এখনো জয়েন করনি আমাদের ক্লাসে, খুব শীঘ্রই জয়েন করে ফেলো। আমরা এখনই ক্লাসটা শুরু করবো। হ্যাঁ, তো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কে কে জয়েন করেছো আমাদের ক্লাসে। ক্লাসের মধ্যে ইন্টারঅ্যাকশনটা থাকলে ক্লাসটা অনেক ভালো হয়। হ্যাঁ, তো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কে কে ক্লাসে জয়েন করেছো। আর তোমরা যারা জয়েন করেছো তারা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং আমাদের ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে রাবেয়া এসকে জয়েন করেছে ক্লাসে। আর বাকি কারা জয়েন করেছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা দেখো, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে HTML ট্যাগ এবং অ্যাট্রিবিউটস নিয়ে। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা HTML সম্বন্ধে ডিটেইল জানা শুরু করব। তো আজকের ক্লাসটা এইচএসসি আইসিটির টপিকগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে। হ্যাঁ, তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, তো দেখো, আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে আজকে আগে পড়বো সেটা হচ্ছে HTML জিনিসটা আসলে কি। আমরা এর আগেও HTML সম্বন্ধে আলোচনা করেছি হালকা পাতলা, বাট ডিটেইলে জানি না। হ্যাঁ, তো আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে HTML নিয়ে একটু আলোচনা করব প্রথমে। HTML টা আসলে কি? হ্যাঁ, তো দেখো, বলা হচ্ছে যে HTML এর পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাদেরকে এর আগেও আমি জানিয়েছি যে HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা মূলত ওয়েব পেজ এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়। তাহলে আমার HTML টা কোন কাজে ব্যবহৃত হয়? HTML টা আমার ব্যবহৃত হয় ওয়েব পেজ তৈরি করার কাজে। আমরা যে ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটগুলো বিভিন্ন ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয়। তো এই ওয়েব পেজগুলো তৈরি করার জন্যই আমার HTML টা তৈরি করা। হ্যাঁ, এরপর দেখো, বলা হয়েছে যে HTML একটি ওয়েব পেজের গঠন বর্ণনা করে। মানে আমার একটা ওয়েব পেজ কিভাবে গঠিত হবে বা একটা ওয়েব পেজ কিভাবে তৈরি হবে তা আমার এই HTML টা বর্ণনা করে। HTML কতগুলো মার্কআপ ট্যাগ বা এলিমেন্টের সমষ্টি। তো এখানে কথা হচ্ছে যে HTML কতগুলো মার্কআপ ট্যাগ বা এলিমেন্টের সমষ্টি, এই জিনিসটা আসলে কি। হ্যাঁ, তো এই জিনিসটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এরপর বলা হয়েছে, দেখো, যে এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন তথ্য কিভাবে প্রদর্শন করবে তা ব্রাউজারকে নির্দেশ দেওয়া। এখন আমরা একটা ওয়েবসাইটে যখন যাই তখন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য দেখে থাকি। তো এক একটা ওয়েবসাইটে তথ্য আমাদেরকে এক এক ভাবে দেখানো হয়। তো এই HTML এর ক্ষেত্রে আমার এই মার্কআপ ট্যাগ বা এলিমেন্টের কাজটা কি? আমাদেরকে কিভাবে তথ্যটা দেখাবে এই সম্বন্ধে যে যাবতীয় নির্দেশগুলো আছে, এই নির্দেশটা সে ব্রাউজারকে দিবে। আমরা একটা ব্রাউজারের মাধ্যমেই তো ওয়েবসাইট দেখে থাকি, তাই না? তো এখানে মার্কআপ ট্যাগের কাজটা কি? এখানে মার্কআপ ট্যাগের কাজ হচ্ছে যে আমরা কিভাবে তথ্যটা দেখতে পারবো ওয়েবসাইট থেকে তা ব্রাউজারকে নির্দেশ দেওয়া হচ্ছে এই মার্কআপ ট্যাগের কাজ। এরপর দেখো, বলা আছে যে ব্রাউজারগুলো HTML ট্যাগ সমূহকে প্রদর্শন করে না, তবে ওয়েব পেজের তথ্য রেন্ডার বা প্রদর্শন করতে ব্যবহার করে। এখন কথা হচ্ছে যে আমরা HTML এ কিছু জিনিস ব্যবহার করি যেটাকে বলি আমরা ট্যাগ। তো ট্যাগ ব্যবহারের মাধ্যমে আমরা HTML ইউজ করি এবং HTML ইউজ করার মাধ্যমে একটা ওয়েব পেজ তৈরি হয়। তো আমরা যখন একটা ওয়েব পেজ দেখব, ওয়েবসাইটের মধ্যে যখন আমরা ওয়েব পেজগুলো দেখি তখন এই HTML এর যে ট্যাগগুলো আমরা দিছিলাম এই ট্যাগগুলো দেখতে পাই না। তো দেখতে পাই কি? শুধু আমাদেরকে যা দেখানো হয় বা দেখাতে চাওয়া হয় সেই জিনিসগুলো আমরা দেখতে পাই। অর্থাৎ আমরা বলতেছি যে HTML কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। তো এই মার্কআপ ট্যাগটা যখন আমরা ওয়েবসাইট দেখি তখন দেখতে পাই না। এটা এখানে বলা আছে। এরপর বলা আছে যে HTML দ্বারা তৈরি ফাইল সমূহের এক্সটেনশন .html অথবা .htm হয়, যা সাধারণত ওয়েব পেজ নামে পরিচিত। এখন দেখো, জিনিসটা হচ্ছে যে আমি ধরো একটা HTML কোড করছি। হ্যাঁ, কোড করে আমি ফাইলটা সেভ করছি।
তো ফাইলটার নাম ধরো আমি দিছি সিআরটিমি, ফাইলটার নাম দিছি আমি সিআরটিমি, তাহলে ওই ফাইলের সাথে আরেকটা জিনিস অটোমেটিক্যালি চলে আসবে, সেটা হচ্ছে .html। আমি ধরো HTML এ কিছু কোড করছি, কোড করে সেই ফাইলটার নাম দিছি সিআরটিমি। তো যখন আমি এই ফাইলটাকে সেভ করব তখন এই সিআরটিমি নামটার সাথে একটা জিনিস অটোমেটিক্যালি চলে আসবে, সেটা হচ্ছে আমার এই .html। এই জিনিসটাকেই বলা হচ্ছে আমার ফাইলের এক্সটেনশন। এই জিনিসটাকে আমার কি বলা হচ্ছে? ফাইলের এক্সটেনশন। তো চলো আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, অনেকেই দেখতে জয়েন করেছো, সুমাইয়া, ইয়াসমিন, নীরব, নদী চৌধুরী, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তামান্না জয়েন করেছে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দাও যাতে তারা এখনো যাতে ক্লাসটায় জয়েন করতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, এবার আমরা HTML এর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে জানবো। আমরা এবার HTML এর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে জানবো। তো দেখো, এখানে বলা আছে যে HTML এর প্রথম মানে HTML এর পূর্ণ রূপটা যদি আমরা করি তাহলে কি পাইছিলাম, যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে এই হাইপার টেক্সট দ্বারা কি বোঝায় সেটা একটু দেখে আসো। তো হাইপার টেক্সট বলতে টেক্সটের মধ্যে টেক্সট বোঝায়। হাইপার টেক্সটের অর্থটা কি, বাংলা অর্থটা কি? হাইপার টেক্সটের যদি আমরা বাংলা অর্থটা করি সেটা হচ্ছে টেক্সটের মধ্যে টেক্সট। তো এটা তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে হাইপার টেক্সট দ্বারা আসলে কি বোঝায়। এরপর দেখো বলা আছে যে অর্থাৎ যখন একটি টেক্সটের মধ্যে একটি লিংক থাকে তখন একে হাইপার টেক্সট বলে। আপনি যখনই কোনো লিংকে ক্লিক করেন যা আপনাকে নতুন ওয়েব পেজে নিয়ে আসে তখন আপনি হাইপার টেক্সটে ক্লিক করেছেন। কোন জিনিসটা আমি একটু তোমাদেরকে বুঝাই, যে ধরো হাইপার টেক্সট জিনিসটা কি। ধরো যে তুমি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেছো, হ্যাঁ, তো ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তুমি ওয়েবসাইটের একদম উপরে লেখা দেখতেছো যে ডিপার্টমেন্ট, হ্যাঁ, ওয়েবসাইটের একদম উপরে লেখা দেখতেছো ডিপার্টমেন্ট লেখা। তো এই ডিপার্টমেন্ট লেখাটার উপর তুমি একটা ক্লিক করছো, ডিপার্টমেন্টের এই লেখাটার উপর তুমি একটা ক্লিক করছো। ক্লিক করার পর দেখতে পাইছো যে এই লেখাটা, এই লেখার উপর যখন তুমি ক্লিক করছো তখন তোমাকে ব্রাউজার একটা অন্য পেজে নিয়ে গেছে। ব্রাউজার কি করছে, তোমাকে একটা অন্য পেজে নিয়ে গেছে যেখানে তুমি ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট সম্বন্ধে জানতে পারতেছো। তো প্রথমে ছিল একটা ওয়েব পেজ, তুমি এই লেখাটার উপর ক্লিক করলা, যার ফলে ওই লেখাটার উপরে ক্লিক করার ফলে তোমার ব্রাউজারটা তোমাকে অন্য একটা পেজে নিয়ে গেল। তো এই যে এই লেখাটা যার উপর ক্লিক করলে তোমার অন্য পেজে চলে যাচ্ছে, এই লেখাটাকেই বলা হয় হচ্ছে হাইপার টেক্সট। যার উপর ক্লিক করলে তোমাকে অন্য পেজে নিয়ে যাওয়া হচ্ছে তাকেই তোমার বলা হয় কি, হাইপার টেক্সট। হ্যাঁ, এটাই গেল তোমার হাইপার টেক্সট। এখন আমরা আসি যে মার্কআপ। মার্কআপ জিনিসটা আসলে কি? দেখো বলা আছে যে মার্কআপ শব্দটি সেই চিহ্নগুলিকে বোঝায় যা ওয়েব পেজের কাঠামো নির্ধারণ করতে ব্যবহৃত হয়। মার্কআপ চিহ্নগুলোর কাজ হলো ওয়েব পেজে বিভিন্ন তথ্য কিভাবে প্রদর্শন করবে তা ব্রাউজারকে নির্দেশ দেওয়া। তো সোজা কথায় বলতে গেলে মার্কআপের কাজটা কি, আমরা বিভিন্ন ওয়েব পেজ যখন দেখি, যে ধরো ঢাকা ইউনিভার্সিটির ওয়েব পেজটা এক রকমের, আবার ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেজটা আরেক রকমের। তো এখানে আমাদেরকে তথ্য বিভিন্ন ভাবে দেখানো হয়, এক একটা ওয়েব পেজে আমাদের তথ্যগুলো এক এক রকম ভাবে সাজানো থাকে। তো কোন ওয়েব পেজে তথ্য কিভাবে সাজানো থাকবে এটাই মূলত মার্কআপের কাজ। মার্কআপের কাজটা কি, যে কোন ওয়েব পেজে আমার তথ্যগুলো কিভাবে আমাকে দেখানো হবে বা তথ্যগুলো কিভাবে সাজানো থাকবে যেটা আমি দেখতে পাবো, এই জিনিসটা ঠিক করাই কি মার্কআপের কাজ। তো হাইপারটেক্সট জিনিসটা কি ছিল? হাইপারটেক্সট ছিল যে লেখাটার উপরে ক্লিক করলে তোমাকে অন্য একটা ওয়েব পেজে নিয়ে যাওয়া হচ্ছে, সেই লেখাটাকে আমি বলতেছি হাইপারটেক্সট। আর এখানে মার্কআপ কাকে বলা হচ্ছে? মার্কআপ হচ্ছে সেই জিনিসটা যে জিনিসটা নির্ধারণ করে যে আমাদের ওয়েব পেজগুলো আমাদেরকে কিভাবে তথ্য প্রদর্শন করবে। তো এই হচ্ছে হাইপারটেক্সট এবং মার্কআপ নিয়ে আলোচনা। ঠিক আছে, আচ্ছা, তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে হাইপারটেক্সট এবং মার্কআপ নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আচ্ছা, অনামিকা বলছো আজকে এইচটিএমএল শেষ করা পসিবল কিনা। আচ্ছা দেখো, একদিনে আসলে এইচটিএমএল টা শেষ করা পসিবল না, হ্যাঁ, তবে আমরা চেষ্টা করব খুব শীঘ্রই এইচটিএমএল টা শেষ করার। আচ্ছা, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে হাইপারটেক্সট এবং মার্কআপ এই দুটো জিনিস নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, ঠিক আছে, অনামিকা বলতেছো ক্লিয়ার।
আচ্ছা, তামান্না তাসনিম বলতেছো ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে। ওকে, দেখো আমাদের হচ্ছে এইচটিএমএল এর পূর্ণরূপটা কি ছিল? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে এই শব্দটার মধ্যে ল্যাঙ্গুয়েজ দ্বারা আসলে কি বোঝায় দেখো, এখানে ল্যাঙ্গুয়েজ দ্বারা বোঝাইছে, ল্যাঙ্গুয়েজ বা ভাষা দ্বারা বোঝাইছে। ল্যাঙ্গুয়েজ শব্দটি সিনট্যাক্স কে বোঝায় যা অন্য কোনো ভাষার অনুরূপ, অর্থাৎ এটা যে একটা আলাদা ভাষা, এইচটিএমএল যে একটা একক একটা ভাষা, সেটা এই ল্যাঙ্গুয়েজ দ্বারা বোঝানো হয়েছে। তারপর দেখো এখানে বলা আছে যে মার্কআপ ভাষা হলো একটি কম্পিউটার ভাষা বা টেক্সট ডকুমেন্টের লেআউট এবং ফরম্যাটিং নিয়মগুলো প্রয়োগ করতে ব্যবহৃত হয়। মানে আমার এই যে মার্কআপ ভাষা বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কেন ব্যবহৃত হয়? কম্পিউটারের যে আমরা টেক্সট ডকুমেন্টগুলো দেখতে পাই, এই টেক্সট ডকুমেন্টগুলোকে এডিট করার ক্ষেত্রে বা ফরম্যাট করার ক্ষেত্রে বা সাজাতে ব্যবহার করা হয় এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি করে? আমরা কম্পিউটারের ক্ষেত্রে কি বিভিন্ন টেক্সট ডকুমেন্ট দেখি, এগুলো লেআউট ঠিক করা, মানে এগুলো ডিজাইনটা ঠিক করা, এগুলোকে এডিট করা, ফরম্যাটিং করা, এই কাজে আমার মার্কআপ ল্যাঙ্গুয়েজটা ব্যবহৃত হয়। তারপর দেখো এখানে বলা আছে যে কিছু মার্কআপ ভাষা হলো, এই দুইটা হচ্ছে আমার মার্কআপ ভাষার উদাহরণ। দুইটা মার্কআপ ভাষার উদাহরণ দেয়া আছে। দেখো যে HTML এবং XML, এটার পূর্ণরূপ কি? HTML এর পূর্ণরূপ স্ট্যান্ডার্ড জেনারেলাইজড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর XML এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড জেনারেলাইজড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আরেকটাকে বলা হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই দুইটা হচ্ছে আমার দুইটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের উদাহরণ। তো এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে তোমাকে যদি বলা হয় যে নিচের কোনটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো এর মধ্যে যদি তুমি যে কোনো একটা দেখতে পাও তাহলে তুমি সেটাতে টিক দিবা। ঠিক আছে, আচ্ছা আবু জুবাইর বলতেছে যে এইচটিএমএল কোন ধরনের ভাষা? আচ্ছা, এইচটিএমএল ও এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এইচটিএমএল এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর পূর্ণরূপ করলে কিন্তু তুমি বিষয়টা বুঝতে পারবা যে এইচটিএমএল এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা দেখো এখন আমরা এইচটিএমএল এর সুবিধাটা দেখব, যে এইচটিএমএল এর সুবিধাটা কি। দেখো যে বলা আছে যে এইচটিএমএল এর কিছু সুবিধা আছে। তো এখানে বলতেছে যে যে কোনো ওয়েব পেজের টেমপ্লেট তৈরি করা যায় এইচটিএমএল এর মাধ্যমে। আমরা এইচটিএমএল এর মাধ্যমে একটা ওয়েব পেজ কি রকম হবে এটা তৈরি করতে পারি। তো টেমপ্লেট জিনিসটা কি? টেমপ্লেট মানে যে একটা ওয়েব পেজ গঠন করে দেখানো সম্ভব হয় আমার এই এইচটিএমএল এর মাধ্যমে। হ্যাঁ, তো এইচটিএমএল এর মাধ্যমে আমরা ওয়েব পেজের টেমপ্লেট মানে একটা ওয়েব পেজ কি রকম হবে এটা তৈরি করতে পারি। এরপর বলা হয়েছে যে এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, মানে এইচটিএমএল জিনিসটা মানে আমাদের জন্য অপারেট করা ইজি। এইচটিএমএল অপারেট করা ইজি, এই জন্যই একে বলা হচ্ছে এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। এরপর বলা হচ্ছে দেখো যে এইচটিএমএল দ্বারা তৈরি ওয়েব পেজ সকল ব্রাউজার সাপোর্ট করে। তো আমরা আমাদের কম্পিউটারে এবং মোবাইলে বিভিন্ন ধরনের কি ব্রাউজার দেখতে পাই, যেমন ধরো গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, সাফারি ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এই এইচটিএমএলটা কি? এইচটিএমএল এ তো আমরা কোড করি, তাই না? এইচটিএমএল আমরা বিভিন্ন কোডিং করি যাতে একটা ওয়েব পেজ তৈরি হয়। তো আমাদের এই এইচটিএমএলটা বা এইচটিএমএল দ্বারা যে আমরা কোডটা করি, এই কোডটা যে কোনো ব্রাউজার, পৃথিবীতে যত সব ব্রাউজার আছে প্রত্যেকটা ব্রাউজারে সাপোর্ট করে। এটাই বলা হয়েছে যে এইচটিএমএল এর দ্বারা তৈরি ওয়েব পেজ সকল ব্রাউজার সাপোর্ট করে। এরপর দেখো কি বলা হয়েছে যে সিনট্যাক্স সহজ, তাই এইচটিএমএল শেখা সহজ। অর্থাৎ এইচটিএমএল ভাষাটা অনেক ইজি, মানে কোডিং হিসেবে এইচটিএমএল শেখাটা অনেক সহজ। এইচটিএমএল এর কোডগুলো সহজ, এই জন্য এটা আমাদের জন্য শেখা সহজ। এরপর বলা হচ্ছে যে যে কোনো টেক্সট এডিটর কোডে লেখা যায়, মানে যে কোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে আমরা ফোনের ক্ষেত্রে ধরো নোটপ্যাড দেখতে পাই এবং কম্পিউটারের ক্ষেত্রেও আমাদের নোটপ্যাড আছে। হ্যাঁ, তো এটা কিন্তু এক ধরনের এডিটর, অর্থাৎ আমরা এখানে কিছু লিখলে সেটা আবার মুছে দিতে পারি, আবার সেটাকে এডিট করতে পারি। তো এই জন্য এটাকে এডিটর বলা হচ্ছে। তো আমরা কম্পিউটারের এইসব এডিটরে লিখেও এইচটিএমএল এর কোডগুলা করতে পারি। এই জন্য একে বলা হচ্ছে যে কোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়, মানে যে এডিটরে টেক্সটগুলোকে এডিট করা যায়
তাকে বলা হয় টেক্সট এডিটর। তো আমাদের কম্পিউটার হচ্ছে টেক্সট এডিটর বলতে গেলে কি একটা হচ্ছে নোটপ্যাড বলতে পারো। তো এই নোটপ্যাডে আমরা HTML এর কোডগুলো করতে পারি। এরপর বলা হচ্ছে যে ওয়েব পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, অর্থাৎ খরচ কম হয়। আমরা HTML এর মাধ্যমে যে কোডিংটা করি এটা সাইজ অনেক ছোট, হ্যাঁ, তো এটা আমাদের মেমোরিতে অনেক কম পরিমাণে জায়গা নেয়, ফলে আমরা যেই ডিভাইসে এই HTML টা করতেছি সেখানে আমাদের জায়গা বেশি খরচ হয় না, ফলে খরচও কম হয়। তো এই HTML করার জন্য অনেক হাই কনফিগারেশনের ডিভাইস আমার দরকার হয় না। এই জন্যই বলা হচ্ছে যে ওয়েব পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, অর্থাৎ খরচ কম হয়। আচ্ছা, তামান্না তাসনিম বলতেছে যে সিনট্যাক্স কাকে বলে? সিনট্যাক্স হচ্ছে মেইনলি ভাষা, তোমার ভাষাকেই সিনট্যাক্স বলা হচ্ছে। হ্যাঁ, এখানে HTML ল্যাঙ্গুয়েজকে আমি সিনট্যাক্স বলতেছি। ঠিক আছে, চলো আমরা পরের দিকে যাই। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে HTML কোনো কেস সেনসিটিভ ভাষা নয়। তো এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে কেস সেনসিটিভ জিনিসটা আসলে কি? তো বলা হচ্ছে যে HTML কোনো কেস সেনসিটিভ ভাষা নয়। তো আসলে দেখো যে আমরা লেখার সময়, ধরো আমি CRTM লিখলাম, আবার এখানে CRTM লিখলাম, দেখো তো দুইটার মধ্যে পার্থক্য কোথায়? এখানে পার্থক্যটা হচ্ছে এখানে আমি CRTM লেখার ক্ষেত্রে এখানে ক্যাপিটাল লেটার ইউজ করছি, আর এখানে CRTM লেখার ক্ষেত্রে প্রত্যেকটাই আমার স্মল লেটার। এখানে CRTM লেখার ক্ষেত্রে কি, এই যে প্রথমটা আমার ক্যাপিটাল লেটার, আর এখানে লেখার সময় আমি পুরোটাই স্মল লেটার লিখছি। এখন আমরা HTML এ যে আমরা কোডিংটা করব, হ্যাঁ, তো HTML এ আমরা যখন কোডিং করি, এই HTML ভাষাটা কোনটা আমি ছোট হাতের অক্ষরে লিখতেছি বা কোনটা আমি বড় হাতের অক্ষরে লিখতেছি, এই জিনিসটা সে ধরতে পারে না। আমি কোনটা ছোট হাতের অক্ষরে লিখতেছি বা কোনটা বড় হাতের অক্ষরে লিখতেছি, এই জিনিসটা সে ধরতে পারে না। তাই যদি আমরা ছোট হাতের অক্ষরের জায়গায় বড় হাতের অক্ষরে লিখি, সেটাকে সে ভুল হিসেবে কাউন্ট করে না। তো এজন্য একে বলা হচ্ছে যে HTML কোনো কেস সেনসিটিভ ভাষা নয়। তো এই জন্য একে বলা হচ্ছে যে HTML কোনো কেস সেনসিটিভ ভাষা নয়। আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে যে HTML প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে কোনো কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং যে কোনো এমবেডেড ডিভাইসের অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে আমরা ধরো যদি কম্পিউটার ডিভাইসটাকে চালাই, তাহলে অবশ্যই আমাদের কোনো অপারেটিং সিস্টেমের দরকার হবে যার মাধ্যমে আমার ডিভাইসটা চলবে। তো কম্পিউটার যে ডিভাইস যে সফটওয়্যারের মাধ্যমে চলে সেটাকে আমার কি বলা হয়? অপারেটিং সফটওয়্যার বলা হয়। তো এখন এই HTML-টা আমার যে কোনো অপারেটিং সিস্টেম সফটওয়্যারে চলে। HTML আমার যে কোনো অপারেটিং সিস্টেম সফটওয়্যারে চলে, যেমন অ্যাপলেও চলবে, উইন্ডোজেও চলবে, লিনাক্সেও চলবে। তোমার যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম সফটওয়্যারে তোমার এই HTML দ্বারা তুমি কোড করতে পারবে। এরপর বলা হচ্ছে যে 216টি ওয়েব কালার সাপোর্ট করে। এরপর বলা হচ্ছে দেখো যে 216টি ওয়েব কালার সাপোর্ট করে, অর্থাৎ তুমি এই হচ্ছে HTML দ্বারা যে কোডিংটা করবা, কোড করার ফলে তোমার ওয়েব পেজে যে লেখাগুলো দেখা যাবে সেখানে তুমি 216টা কালার ইউজ করতে পারবে। অর্থাৎ এই HTML-টা তোমার 216 ধরনের ওয়েব কালার সাপোর্ট করে। এরপর দেখো আমাদের HTML এর যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। তো HTML যেহেতু একটা ছোট পরিসরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এর বিভিন্ন ধরনের সীমাবদ্ধতাও আছে আমাদের। হ্যাঁ, এখন আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো এখানে বলা হচ্ছে যে HTML এর অসুবিধাগুলো কি কি। শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায় এই HTML এর মাধ্যমে। আমরা যখন ওয়েবসাইট নিয়ে পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ওয়েবসাইট মূলত কয় ধরনের। ওয়েবসাইট হচ্ছে আমাদের দুই ধরনের, ওয়েবসাইট বা ওয়েব পেজ দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ বা স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ বা ডাইনামিক ওয়েবসাইট। আমি একটু রিকল করি বিষয়টা, যে স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলা হয়। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে সেই ধরনের ওয়েবসাইট যে ওয়েবসাইটে তোমার তথ্য বা ইনফরমেশন যেগুলো আছে সেগুলো চেঞ্জ করা যায় না, প্রথমে যা ইনপুট দেওয়া হয়েছিল সেটাই সারা জীবন থেকে যায়। তো আর ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে? যে ওয়েবসাইটে তোমার তথ্যগুলো পরিবর্তন করা সম্ভব হয়, একটা আলাদা অ্যাডমিন প্যানেল থাকে যে তথ্যগুলো পরিবর্তন করে প্রতিনিয়ত, তাকে আমার ডাইনামিক ওয়েবসাইট বলে।
তো এখানে আমার এই স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে আমি HTML ব্যবহার করতে পারি, বাট যদি আমি চাই যে একটা ডাইনামিক ওয়েব পেজ তৈরি করব তাহলে আমার এই HTML দ্বারা সেটা সম্ভব নয়। এরপর দেখো কি বলা হয়েছে যে সাধারণত ছোট একটি ওয়েব পেজ তৈরি করতেও অনেক কোড লিখতে হয়। তো এখানে HTML এর ক্ষেত্রে বিষয়টা কি যে আমরা যদি একটা ছোটখাটো একটা ওয়েব পেজ তৈরি করতে চাই তাহলেও অনেক বড় কোড করতে হয়। এখানে HTML এর ক্ষেত্রে আমরা যদি একটা ছোট ওয়েব পেজও তৈরি করতে চাই তাহলে অনেক লম্বা একটা কোডিং করতে হয়, যেটা আসলে একটা অসুবিধা। হ্যাঁ, চলো পরের দিকে যাওয়া যাক। তো আমরা HTML এর সুবিধা এবং অসুবিধাগুলো করলাম। হ্যাঁ, সুবিধা এবং অসুবিধা পড়েছি আমরা। তো এবার আমরা যাচ্ছি ট্যাগ বিষয়টা কি। এই ট্যাগ নিয়ে আমরা এর আগে কথাবার্তা বলে আসলাম যে HTML এ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ট্যাগ। তো ট্যাগ দ্বারাই আমরা শুরু করে থাকি মেইনলি HTML টা। তো এখন আমরা জানবো যে ট্যাগ বিষয়টা কি। হ্যাঁ, তো দেখো ট্যাগ সম্বন্ধে বলা আছে যে HTML ট্যাগ হলো এক ধরনের লুকায়িত কিওয়ার্ড যা অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। HTML ট্যাগ হলো এক ধরনের লুকায়িত কিওয়ার্ড। HTML এর ট্যাগটা কি? এক ধরনের লুকায়িত কিওয়ার্ড যা অ্যাঙ্গুলার ব্র্যাকেট অর্থাৎ এই ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। ট্যাগটা কিসের মধ্যে থাকবে? এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে থাকবে। এই জিনিসটাকে আমার বলা হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট। একটি ওয়েব পেজের তথ্য বা বিষয়বস্তু ব্রাউজারে কিভাবে বিন্যাস এবং প্রদর্শন করবে তা সুনির্দিষ্ট করে। অর্থাৎ এই ট্যাগের কাজটা কি? একটা ওয়েব পেজে আমার তথ্য বা বিষয়বস্তু ব্রাউজারে কিভাবে সাজানো হবে এর বিন্যাসটা সুনির্দিষ্ট করে। আমি আবারও বলতেছি কি করে ট্যাগের কাজটা কি? একটা ওয়েব পেজে বিভিন্ন ধরনের তথ্য থাকে আমরা জানি। তো এই ট্যাগটা কি করে? এই ওয়েব পেজের তথ্য বা বিষয়বস্তু ব্রাউজারে আমার কিভাবে সাজানো থাকবে। আমার ওয়েব পেজের মধ্যে তো বিভিন্ন ধরনের তথ্য আছে, এই তথ্যগুলা কিভাবে সাজানো থাকবে এই জিনিসটাকে সুনির্দিষ্ট করে কি? ট্যাগ। তো HTML এর ট্যাগের কাজ কি? যে ওয়েব পেজের তথ্য বা বিষয়বস্তু ব্রাউজারে কিভাবে বিন্যাস এবং প্রদর্শন করবে তা সুনির্দিষ্ট করা। ট্যাগকে এলিমেন্টও বলা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন এমসিকিউ এর জন্য। তো ট্যাগের আরেক নাম কি? ট্যাগের আরেক নাম হচ্ছে এলিমেন্ট। এরপর দেখো বলা আছে যে একটি ট্যাগের সাধারণত দুইটি অংশ থাকে। একটিকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং অন্যটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। একটি ট্যাগের সাধারণত দুইটা অংশ থাকে। একটাকে কি বলা হয়? একটাকে আমার বলা হয় হচ্ছে ওপেনিং ট্যাগ এবং অন্যটি ক্লোজিং ট্যাগ। একটিকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং অন্যটাকে কি বলা হয়? ক্লোজিং ট্যাগ বলা হয়। ট্যাগের আমার কয়টা অংশ? ট্যাগের হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের নাম একই, তবে পার্থক্য হলো ক্লোজিং ট্যাগে একটি স্ল্যাশ থাকে। তো এই জিনিসটা নিয়ে আমি একটু বলি যে ধরো ট্যাগের আমার অংশ দুইটা। আমি যদি HTML কোড করতে চাই তাহলে আমার অংশ তার কয়টা? মানে সেই ক্ষেত্রে যে আমরা ট্যাগ ইউজ করব সেই ট্যাগের অংশ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, মানে আমরা যে ট্যাগটা দ্বারা শুরু করব। তো সেই ট্যাগটাকে ধরো ট্যাগের মধ্যে লেখা আছে, ধরো এটা হচ্ছে আমার ট্যাগ নেম, ধরো এখানে কোনো ট্যাগের নাম থাকবে। এই ধরনের যে এই যে শুরুতেই যে ট্যাগটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে ওপেনিং ট্যাগ, আর শেষে যে ট্যাগটা থাকবে তাকে বলবো হচ্ছে ক্লোজিং ট্যাগ। বাট এখানে পার্থক্যটা হচ্ছে শেষে এই যে ট্যাগের যে নামটা থাকবে এই ক্লোজিং ট্যাগে একটা হ্যাশ ইউজ করা হয় আলাদা করে। ক্লোজিং ট্যাগে আলাদা করে হ্যাশ ইউজ করা হয়। এটা হচ্ছে ওপেনিং ট্যাগের সাথে ক্লোজিং ট্যাগের পার্থক্য। তো ওপেনিং ট্যাগে আমার কোনো স্ল্যাশ থাকবে না, ক্লোজিং ট্যাগে স্ল্যাশ থাকবে। ঠিক আছে, এরপর আসো পরের দিকে যাই আমরা। দেখো এখানে কিছু ট্যাগের উদাহরণ দেওয়া আছে যে পি একটা ট্যাগ, এ একটা ট্যাগ। তো ট্যাগ দিয়ে আমার শুরু হবে, ট্যাগ দিয়ে আমার HTML কোডিংটা শেষ হবে। তো শুরুর যে ট্যাগটা তাকে আমরা বলতেছি ওপেনিং ট্যাগ এবং শেষের যে ট্যাগটা তাকে আমরা বলতেছি কি? ক্লোজিং ট্যাগ। তো এরপর বলা হচ্ছে যে কিছু ট্যাগ এমটি অর্থাৎ ক্লোজিং ট্যাগ থাকে না। তো আমরা বলতেছি কি যে ট্যাগের দুইটা অংশ, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ। তবে কিছু কিছু ট্যাগের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগটা থাকবে না বা মিসিং থাকবে, একে বলা হয় এমটি ট্যাগ। তো যে ট্যাগের ক্ষেত্রে আমার ক্লোজিং ট্যাগটা থাকে না তাকে বলা হয় কি? এমটি ট্যাগ। তো দেখো এই যে এটা একটা ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নেই, তারপর এটা একটা ট্যাগ এরকম যে যার কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো এভাবে এই ট্যাগগুলোর কোনো ক্লোজিং ট্যাগ নেই।
এরপর দেখো বলা হচ্ছে যে ট্যাগ গুলো কেস সেনসিটিভ না। তো কেস সেনসিটিভ না বলতে কি বোঝায় এটা আমি আলোচনা করে আসছি। কেস সেনসিটিভ না বলতে বোঝায় যে এটা কি ছোট হাতের অক্ষর ইউজ করতেছে নাকি বড় হাতের অক্ষর ইউজ করতেছে, এই ট্যাগ সেটা বুঝতে পারে না। যদি কোনো ট্যাগ লেখার সময় অ্যাঙ্গেল ব্র্যাকেট না দেওয়া হয় তবে ব্রাউজারটি ট্যাগের নামটিকে একটি সাধারণ টেক্সট হিসেবে বিবেচনা করবে। দেখো, তো আমরা কি জানি যে ট্যাগ আমার ওয়েব পেজে শো করে না, তাই না? তো আমার এইচটিএমএল কোড করার সময় শুরুতে একটা ট্যাগ ইউজ করতে হয়, অবশ্যই শুরুতে একটা ট্যাগ ইউজ করতে হয়। ধরো ট্যাগ ইউজ করতে হয়। এখন তুমি যে কোনো একটা ব্র্যাকেট দিতে ভুলে গেছো, ধরো এই ব্র্যাকেটটা দিতে ভুলে গেছো, তখন এটাকে তোমার ব্রাউজার আর ট্যাগ হিসেবে বিবেচনা করবে না, একটা নরমাল টেক্সট হিসেবে বিবেচনা করবে। তখন এই ট্যাগ নামটাকেই সে তোমার ওয়েব পেজে দেখায় ফেলবে। তো এই জন্যই আমরা যখন ট্যাগ ইউজ করব, ট্যাগ ইউজ করার ক্ষেত্রে দুই পাশে আমার অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে। আমার দুই পাশে কি অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এরপর দেখো বলা হচ্ছে যে ট্যাগ কত প্রকার। বলা হচ্ছে যে HTML ট্যাগটা আমার দুই প্রকার। HTML ট্যাগটা কয় প্রকার? HTML ট্যাগ দুই প্রকার। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। তাহলে HTML ট্যাগ কয় প্রকার এটা একটু মনে রাখতে হবে, যে একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। তো এমটি ট্যাগ নিয়ে আপাতত আমি বলে আসছি যে এমটি ট্যাগ কোনটা। যে ট্যাগের ক্ষেত্রে আমার শুধু ওপেনিং ট্যাগ থাকে তবে ক্লোজিং ট্যাগ থাকে না, তাকেই আমার এমটি ট্যাগ বলা হয়। আর কন্টেইনিং ট্যাগ কোনটা এটা আমি আলোচনা করতেছি। তো দেখো এখানে কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগের মধ্যে পার্থক্য দেওয়া আছে, যেটা পড়লে আমরা কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ নিয়ে ক্লিয়ার হয়ে যাব। তো যেটা আমি বললাম আপাতত দেখো এটাই লেখা আছে আমার। দেখো বলা আছে যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ, ট্যাগের বিষয়বস্তু এবং ক্লোজিং ট্যাগ থাকে, মানে যে সকল ট্যাগের মধ্যে আমার ওপেনিং ট্যাগ থাকবে, ট্যাগের একটা বিষয়বস্তু থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে, তাকে কন্টেইনার ট্যাগ বলে। যে সকল ট্যাগের মধ্যে আমার ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে এবং এই দুই ট্যাগের মাঝখানে আমার একটা বিষয়বস্তু থাকে যেটা আমার ওয়েব পেজে প্রদর্শন হবে, তাহলে সেই পেজটাকে আমি কি বলবো? কন্টেইনার ট্যাগ। সেই ট্যাগটাকে আমি কি বলবো? কন্টেইনার ট্যাগ বলবো। এরপর দেখো এমটি ট্যাগ কাকে বলা হচ্ছে। এরপর দেখো যে এমটি ট্যাগ কাকে বলা হয়। বলা হচ্ছে যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ আছে, যে সকল ট্যাগের কি ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, যেটা আমি আগে আলোচনা করলাম, যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, তাদেরকে এমটি ট্যাগ বলা হচ্ছে। তো দেখো এখানে উদাহরণে দেখো এই যে এটা একটা ওপেনিং ট্যাগ, এর মধ্যে কিছু বিষয়বস্তু আছে বা লেখা আছে, আর তারপর তার একটা ক্লোজিং ট্যাগ আছে। এখানে এই ট্যাগটার ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, তারপরে এখানে কিছু লেখা আছে, তারপর আমার ক্লোজিং ট্যাগ আছে। বাট এই দিকে খেয়াল করো এমটি ট্যাগের উদাহরণগুলো দেখো, এখানে শুধু ওপেনিং ট্যাগ গুলো আছে বাট কোনো ক্লোজিং ট্যাগ নাই। এখানে ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই, ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই। তো ওপেনিং ট্যাগ যার আছে, ক্লোজিং ট্যাগ যার নাই, তাকে আমরা এমটি ট্যাগ বলবো। আর যে ট্যাগের ক্ষেত্রে আমার ওপেনিং ট্যাগ আছে, ট্যাগের বিষয়বস্তু আছে, ক্লোজিং ট্যাগও আছে, তাকে বলা হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ। তো এরপরে দেখো আরেকটা কথা বলা আছে যে এমটি ট্যাগকে ভয়েড এলিমেন্টও বলা হয়। এমটি ট্যাগকে ভয়েড এলিমেন্টও বলা হয়। এমটি ট্যাগকে ভয়েড এলিমেন্টও বলা হয়। তাহলে এমটি ট্যাগের আরেকটা নাম কি? ভয়েড এলিমেন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য, যে এমটি ট্যাগের আরেকটি নাম কি বা কাকে ভয়েড এলিমেন্ট বলা হয়। ঠিক আছে, আচ্ছা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানাও যে এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, শৈশব সাহা বলছো ক্লিয়ার, ঠিক আছে। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আচ্ছা মাহফুজ আলম ক্লিয়ার, হ্যাঁ, জান্নাতুস সাদিয়া ক্লিয়ার, ঠিক আছে, আচ্ছা রীতিও ক্লিয়ার। আচ্ছা চলো তাহলে আমরা পরের দিকে যাই। এরপর দেখো যেটা আলোচনা করা আছে, বলা হচ্ছে যে HTML এর পূর্ব সংস্করণে ব্যবহৃত কিছু ট্যাগ HTML এর নতুন সংস্করণে ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। এই ধরনের ট্যাগকে ডেপ্রিকেটেড ট্যাগ বলে। তো দেখো যে আমাদের HTML এর অনেকগুলো ভার্সন আছে।
এইচটিএমএল যখন মানে আবিষ্কার করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল তখনকার যে ভার্সনটা সেটা হচ্ছে পুরানো ভার্সন। আর এখন যে নতুন নতুন ভাবে রেগুলার আপডেট হচ্ছে এইচটিএমএলটা, তো নতুন নতুন আপডেট গুলোকে আমরা বলতেছি নতুন ভার্সন বা নতুন সংস্করণ। তো পুরাতন সংস্করণ গুলাতে কিছু ট্যাগ ছিল যেগুলা আর নতুন সংস্করণে ব্যবহার করতে বলা হয় না বা নিষেধ করা হয়। পুরাতন সংস্করণ এইচটিএমএল এর পুরাতন ভার্সন গুলাতে কিছু ট্যাগ ছিল যা এখন আমাদেরকে ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয়। এই ধরনের ট্যাগকে আমার ডেপ্রিকেটেড ট্যাগ বলে। এই ধরনের ট্যাগকে আমাদের কি বলা হয়? ডেপ্রিকেটেড ট্যাগ বলা হয়। তো যে সকল ট্যাগ গুলোকে আমাদের এখন ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয় তাদেরকে ডেপ্রিকেটেড ট্যাগ বলে। আসলে এরকম আমাদের কিছু ডেপ্রিকেটেড ট্যাগ দেখি। দেখো, এটা হচ্ছে একটা ডেপ্রিকেটেড ট্যাগ, এটার অল্টারনেটিভ হিসেবে এটা ইউজ করতে বলা হয়। এটা একটা ডেপ্রিকেটেড ট্যাগ, এটার অল্টারনেটিভ হিসেবে এটা ইউজ করতে বলা হয়। এরকম এই ট্যাগ গুলো হচ্ছে এই ট্যাগ গুলো হচ্ছে আমার ডেপ্রিকেটেড ট্যাগ, আর এই ট্যাগ গুলোর বিকল্প হিসেবে আমাদের এই ট্যাগ গুলো ব্যবহার করতে বলা হয়। তো এই পেজটা তোমরা একটু স্ক্রিনশট তুলে রাখো। এই পেজটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। এখানে আসলে আলোচনা করার মতো তেমন কিছু নেই। তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও এবং আমাকে কমেন্টে জানাও যে তোমাদের স্ক্রিনশট তোলা হয়েছে কিনা, কারণ এখানে আলোচনা করার মতো কিছু নেই। যে বাম পাশের যে ট্যাগগুলো দেখতেছো এটা হচ্ছে আমার ডেপ্রিকেটেড ট্যাগ, আর বাম পাশে ডান পাশের যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে তার বিকল্প। আমাকে একটু স্ক্রিনশট নিয়ে জানাবে যে তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, চলো পরের আলোচনায় যাই। তো এখানে আবার নতুন করে বলা হচ্ছে যে এলিমেন্ট জিনিসটা কি। দেখো, এখানে আবার বলা হচ্ছে এলিমেন্ট জিনিসটা কি। তো দেখো, লেখা আছে এখানে যে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে এইচটিএমএল এলিমেন্ট বলে। আমাদের ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে আমাদের এইচটিএমএল এলিমেন্ট বলা হয়। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী সবকিছুই হলো এইচটিএমএল এলিমেন্টের কন্টেন্ট। এখন আমি যদি একটা এইচটিএমএল কোডিং করতে চাই তাহলে আমার ওপেনিং ট্যাগ থাকতে হবে, শেষে একটা ক্লোজিং ট্যাগ থাকতে হবে, আর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যে বিষয়বস্তুটা আছে তাকে আমার বলা হয় কি? কন্টেন্ট। এটা হচ্ছে তোমার একটা এইচটিএমএল কোডের কাঠামো, যে প্রথমে আমার ওপেনিং ট্যাগ থাকবে, শেষে আমার ক্লোজিং ট্যাগ থাকবে এবং মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে হচ্ছে আমার কন্টেন্ট। এলিমেন্ট জিনিসটা কি? যে এই যে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে আমার এইচটিএমএল এলিমেন্ট বলা হয়। আচ্ছা শৈশব সাহা, তুমি কি ক্লিয়ার যে এইচটিএমএল এলিমেন্ট জিনিসটা কি? ঠিক আছে, এবার আমরা দেখব যে অ্যাট্রিবিউট জিনিসটা কি। এবার আমরা দেখব যে অ্যাট্রিবিউট বিষয়টা আসলে কি। হ্যাঁ, দেখো, বলা হচ্ছে যে এইচটিএমএল অ্যাট্রিবিউট হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট সমূহের বৈশিষ্ট্য নির্ধারক। তো আমরা কি জানি যে ওপেনিং থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত যে বিষয়টা থাকবে, মানে একদম ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবকিছুকে আমার এইচটিএমএল এলিমেন্ট বলে। এখন অ্যাট্রিবিউট জিনিসটা কি? এইচটিএমএল অ্যাট্রিবিউট হচ্ছে এইচটিএমএল এলিমেন্টের বৈশিষ্ট্য নির্ধারক। এইচটিএমএল এর যে এলিমেন্টগুলো আছে তার বৈশিষ্ট্য নির্ধারণ করে হচ্ছে এইচটিএমএল অ্যাট্রিবিউট। একটি ট্যাগের এক বা একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে। ধরো আমার একটা ট্যাগ আছে, সেই ট্যাগের বেশ কয়েকটা অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য থাকতে পারে। ট্যাগের একাধিক অ্যাট্রিবিউট থাকলেও সবগুলো ব্যবহার করা অত্যাবশ্যকীয় না। ধরো একটা ট্যাগের জন্য তোমার অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তো প্রত্যেকটা অ্যাট্রিবিউট যে তোমার ব্যবহার করতে হবে বিষয়টা এমন না। তবে কিছু ট্যাগের ক্ষেত্রে বিশেষ কিছু অ্যাট্রিবিউট আছে যার ব্যবহার অত্যাবশ্যকীয়। তবে আমাদের কিছু ট্যাগ আছে যার জন্য কিছু অ্যাট্রিবিউট সিলেক্ট করে দেয়া আছে, মানে কিছু ট্যাগের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য সিলেক্ট করে দেয়া আছে। অ্যাট্রিবিউটের যদি আমরা বাংলা বলি তাহলে অ্যাট্রিবিউটের বাংলা হচ্ছে কি? বৈশিষ্ট্য। অ্যাট্রিবিউটের বাংলা হচ্ছে বৈশিষ্ট্য। তো
এখানে বলা আছে যে ট্যাগের একাধিক অ্যাট্রিবিউট থাকলেও সবগুলো ব্যবহার করা অত্যাবশ্যকীয় নয়, তবে কিছু ট্যাগের ক্ষেত্রে বিশেষ কিছু অ্যাট্রিবিউট আছে যার ব্যবহার অত্যাবশ্যকীয়। মানে আমাদের কিছু ট্যাগের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য সেট করে দেয়া আছে যেটা তোমার প্রকাশ করতে হবে। যেমন এখানে বলা আছে দেখো যে ছবি যুক্ত করার ক্ষেত্রে আইএমজি যে ট্যাগ, মানে ছবি যুক্ত করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে এই আইএমজি ট্যাগ বলে। তো এই আইএমজি ট্যাগে এসআরসি এবং হাইপারলিংক করার ক্ষেত্রে এ ট্যাগে এইচআরইএফ অ্যাট্রিবিউটের ব্যবহার করা অত্যাবশ্যকীয়। তো দেখো জিনিসটা কি, যে ছবি যুক্ত করার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে আইএমজি। তো আমরা যদি আইএমজি ট্যাগটা ইউজ করতে চাই তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট আমার অবশ্যই ব্যবহার করতে হবে, সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে এসআরসি। আমরা যদি এই ইমেজ ট্যাগটা ব্যবহার করি বা ছবি সংযুক্ত করার জন্য ইমেজ ট্যাগ দরকার হয়, তো এই ইমেজ ট্যাগটাকে যদি ব্যবহার করি তাহলে ইমেজ ট্যাগের সাথে আমার একটা অ্যাট্রিবিউট অবশ্যই যোগ করতে হবে, সেটা হচ্ছে এসআরসি। সেটা হচ্ছে কি এসআরসি। এবং হাইপারলিংক এর ক্ষেত্রে, বা ধরো তুমি কোনো হাইপারলিংক করতেছো, হাইপারলিংক জিনিসটাকে আমি কিন্তু বুঝে আসছি যে একটা লেখার উপর ক্লিক করলে তোমাকে সে অন্য পেজে নিয়ে যাবে, তো ওই লেখাটাকে আমার হাইপারলিংক বলে বা হাইপার টেক্সট বলে। এখন ধরো তুমি হাইপারলিংক তৈরি করতে চাইতেছো, তো হাইপারলিংক করার জন্য এই একটা ট্যাগ দরকার হয় হাইপারলিংক তৈরি করার জন্য, মানে এক লিংকে মানে ক্লিক করলে তোমার অন্য একটা লিংকে নিয়ে যাবে, এরকম লিংকে তোমার হাইপারলিংক বলে। তো হাইপারলিংক করার ক্ষেত্রে আমার একটা ট্যাগ দরকার হয় যেটা হচ্ছে এ ট্যাগ। হাইপার লিংক করার জন্য আমার একটা ট্যাগ দরকার হয় সেটা হচ্ছে এ ট্যাগ। আর এই এ ট্যাগের জন্য একটা অ্যাট্রিবিউট তোমার অবশ্যই ব্যবহার করতে হবে, সেই অ্যাট্রিবিউটটা কি এইচআরইএফ। আমার ছবি সংযুক্ত করার জন্য কি ট্যাগ ব্যবহার করা হয়, আইএমজি ট্যাগ ব্যবহার করা হয়। তো এই আইএমজি ট্যাগের ক্ষেত্রে আমার একটা অ্যাট্রিবিউট যোগ করে দিতে হয় যেটাকে বলা হচ্ছে এসআরসি। এবং হাইপারলিংক করার ক্ষেত্রে এই এ ট্যাগের সাথে আমার কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, এইচআরইএফ অ্যাট্রিবিউটের ব্যবহার অত্যাবশ্যকীয়, অর্থাৎ এটা আমার করতেই হবে। এরপর দেখো বলা হয়েছে এই অ্যাট্রিবিউট গুলাকে আমার সব সময় ওপেনিং ট্যাগে লেখা হয় এবং কোড লেখার সময় একটি ট্যাগের এক বা একাধিক অ্যাট্রিবিউট লেখা যায়। আমরা জানি কি যে একটা ট্যাগের ক্ষেত্রে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে, একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে। তো আমার এখানে বলা আছে যে যখন আমি অ্যাট্রিবিউট গুলোকে লিখবো সেটাকে কার মধ্যে লিখতে হবে, ওপেনিং ট্যাগের মধ্যে। আমরা শুরুতেই কি দেই, ওপেনিং ট্যাগ দিই। এইচটিএমএল কোড করার ক্ষেত্রে আমাদের শুরুতেই ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করতে হয়। তো আমরা এই ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট লিখবো, ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটকে লিখবো। এবং কোড লেখার সময় একটি ট্যাগের এক বা একাধিক অ্যাট্রিবিউট লেখা যায়। আমরা জানি কি যে একটা ট্যাগের জন্য অনেকগুলো অ্যাট্রিবিউট বা অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে, একটা ট্যাগের জন্য অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে। তো আমরা ওই ওপেনিং ট্যাগের মধ্যে একসাথে একাধিক অ্যাট্রিবিউট লিখতে পারি। তবে একটি ট্যাগে একাধিক অ্যাট্রিবিউট, সরি এখানে বলা হচ্ছে এরপর দেখো যে একটি অ্যাট্রিবিউটের দুইটা অংশ থাকে। আচ্ছা ফারজানা ফারিন বলতেছো বুঝিনি। আচ্ছা দেখো জিনিসটা খুবই ইজি, এর আগে আমরা ট্যাগ পড়ে আসছি। হ্যাঁ, তো অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে যে জিনিসটা ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারণ করে, মানে ট্যাগের বৈশিষ্ট্যকে বা ট্যাগের যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে, এই বৈশিষ্ট্যটাই হচ্ছে আমার অ্যাট্রিবিউট। তো দেখো যে একটা অ্যাট্রিবিউটের অংশ থাকে দুইটা, একটা অ্যাট্রিবিউটের অংশ থাকে দুইটা, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। আমার একটা অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য কয়টা, একটা অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট নেম আর একটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালু সবসময় ডাবল কোটেশনের মধ্যে বসে। অ্যাট্রিবিউট ভ্যালু যখন আমরা লিখবো, আমার মূলত আমি আবার একটু রিকল করতেছি, দেখো জিনিসটা যে আমার একটা এইচটিএমএল কোড শুরু হবে কি দ্বারা, শুরু হবে আমার ওপেনিং ট্যাগ দ্বারা আর শেষ হবে কি দ্বারা, ক্লোজিং ট্যাগ দ্বারা। এরপর যেটা পড়তেছি আমরা সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট জিনিসটা কি, অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে ট্যাগের বৈশিষ্ট্য। তো এই অ্যাট্রিবিউটটাকে আমরা কোথায় অ্যাড করব, অ্যাট্রিবিউটটাকে অ্যাড করব আমরা ওপেনিং ট্যাগের মাঝখানে। এখন অ্যাট্রিবিউটের অংশ কয়টা, অ্যাট্রিবিউটের অংশ থাকবে দুইটা। প্রথমত হচ্ছে অ্যাট্রিবিউটের নেম বা অ্যাট্রিবিউটের নাম, আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু বা অ্যাট্রিবিউটের মান। তো দেখো এখানে বলা আছে যে অ্যাট্রিবিউট ভ্যালু সব সময় ডাবল কোটেশনের মধ্যে বসে। অ্যাট্রিবিউট ভ্যালু সব সময় ডাবল কোটেশনের মধ্যে বসে। অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালুর মাঝে একটি সমান চিহ্ন থাকে। অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালুর মাঝে একটি সমান চিহ্ন বসে। অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালুর মধ্যে একটা সমান চিহ্ন বসে। এখন নিচে আমরা একটা উদাহরণ দেখি তাহলে বোঝা যাবে। দেখো যে এইটুকু একটা কোড করা হয়েছে, এই যে এইটুকু। হ্যাঁ,
এটুকু একটা কোড। তো দেখো এখানে শুরু হয়েছে কি দ্বারা এ, এটা কিন্তু একটা ট্যাগ। তো ট্যাগে তার বৈশিষ্ট্যকে অ্যাড করা হয়েছে href, এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটের কয়টা অংশ? অ্যাট্রিবিউটের দুইটা অংশ। তো এইটুকুকে আমরা বলতেছি অ্যাট্রিবিউটের নাম, আর এই যে contact.html এইটুকুকে বলা হচ্ছে তোমার অ্যাট্রিবিউটের ভ্যালু। এইটুকু হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। তো এরপর এটা গেল হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, এইটুকু হচ্ছে আমার ওপেনিং ট্যাগ। এরপর মাঝখানে আমার থাকবে কন্টেন্ট। মাঝখানে আমার কি থাকবে? মাঝখানে থাকবে কিছু কন্টেন্ট যা আমরা ওয়েব পেজে দেখাবো। আমরা ওয়েব পেজে যা দেখাবো সেটাকে আমরা বলতেছি কন্টেন্ট। তো এখানে আমি যেটা লিখবো সেটাই আমি ওয়েব পেজে দেখতে পাবো, তো এটাকে আমরা বলতেছি কন্টেন্ট। এরপর HTML কোড শেষ করা হয় কি দিয়ে? HTML কোড শেষ করা হয়েছে ক্লোজিং ট্যাগ দিয়ে। দেখো এখানে ক্লোজিং ট্যাগ কি? ক্লোজিং ট্যাগ হচ্ছে এই যে এ। তো এ দিয়ে আমরা শুরু করছিলাম, এ হচ্ছে আমার ট্যাগ, এ হচ্ছে আমার ওপেনিং ট্যাগ। দেখো ওপেনিং ট্যাগ এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দ্বারা আমরা শুরু করছি, অ্যাঙ্গুলার ব্র্যাকেট দ্বারা শেষ করছি। এখানে এ হচ্ছে আমার ওপেনিং ট্যাগ। এরপর আমার অ্যাট্রিবিউট, আমরা জানি কি অ্যাট্রিবিউটকে ওপেনিং ট্যাগের মাঝখানে অ্যাড করতে হয়। তো এই জন্য আমরা এই ওপেনিং ট্যাগের মাঝখানে লিখছি href, এটা হচ্ছে এই এ ট্যাগের একটা অ্যাট্রিবিউট। এরপর অ্যাট্রিবিউটের দুইটা অংশ। তো অ্যাট্রিবিউটের প্রথম অংশ নেম অ্যাট্রিবিউট নেম, তো অ্যাট্রিবিউট নেম আমরা লিখছি। এরপর আমার কি লিখতে হবে? অ্যাট্রিবিউট ভ্যালু লিখতে হবে। প্রথমে আমার অ্যাট্রিবিউট নেম লিখতে হয়, এরপর অ্যাট্রিবিউট ভ্যালু লিখতে হয়। তো আমার নেম লেখা শেষ, এরপর আমি ভ্যালু লিখবো। তো আমাদের এখানে বলা আছে যে অ্যাট্রিবিউট ভ্যালু সবসময় ডাবল কোটেশনের মধ্যে থাকে, এজন্য দেখো এখানে ডাবল কোটেশন ইউজ করা হয়েছে, এখানে ডাবল কোটেশন ইউজ করা হয়েছে। এবং অ্যাট্রিবিউট নেম আর অ্যাট্রিবিউট ভ্যালুর মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে, এই যে দেখো এখানে সমান চিহ্ন দেয়া আছে। এই যে লেখাটা দেখতেছো contact.html, এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউটের মান, এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউটের ভ্যালু বা অ্যাট্রিবিউটের মান। তো এরপর দেখো মাঝখানে যে জিনিসটা আছে এটাকে আমরা বলতেছি কন্টেন্ট, মাঝখানে আমরা যেটা আছে সেটাকে বলতেছি কন্টেন্ট। তো এই যে কন্টাক্ট আস লেখা আছে না, এই কন্টাক্ট আস লেখাটাই আমরা ওয়েবসাইটে দেখতে পাবো। এই যে কোডিংটা করলাম এর ফলে আমরা ওয়েবসাইটের বা ওয়েব পেজে আমরা দেখতে পাবো হচ্ছে কন্টাক্ট আস এই লেখাটা, হ্যাঁ। এবং লাস্টে ক্লোজিং ট্যাগ। আচ্ছা, মাহফুজ আলম বলছিল ভাই ভ্যালু কি? দেখো প্রত্যেকটা অ্যাট্রিবিউটের দুইটা পার্ট থাকে, একটার নাম হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, আরেকটার নাম হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। কারণ ভ্যালু জিনিসটা কি, এটা যখন আমরা কোড করব তখন তোমরা ডিটেইলে ক্লিয়ার হয়ে যাবা যে অ্যাট্রিবিউটের ভ্যালু দ্বারা আসলে কি বোঝাচ্ছে। এখন আপাতত এটা জেনে রাখো যে অ্যাট্রিবিউটের অংশ থাকে দুইটা, একটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। জিনিসটা আমি আবারো আরেকবার শুরু থেকে বলতেছি। দেখো যে আমরা শুরু করি ওপেনিং ট্যাগ দিয়ে, হ্যাঁ শুরু করছি ওপেনিং ট্যাগ দিয়ে। ওপেনিং ট্যাগের ক্ষেত্রে আমরা জানি কি যে ট্যাগের ক্ষেত্রে আমার একটা অ্যাট্রিবিউট লাগে, অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য লাগে। তো এই এ ট্যাগের জন্য আমার বৈশিষ্ট্যটা হচ্ছে href। তো আমরা জানি কি অ্যাট্রিবিউটের অংশ দুইটা, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো এই href হচ্ছে অ্যাট্রিবিউটের নামটা, এবার আমার ভ্যালু অ্যাড করতে হবে। href এর ক্ষেত্রে আমি আমার ভ্যালুটা ধরে নিছি contact.html, হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট ভ্যালু। তো এটা দিয়ে আমি আমার ওপেনিং ট্যাগ শেষ করলাম। তো আমি আমার ওয়েব পেজে এখন দেখাতে চাই কন্টাক্ট আস লেখাটা, এই জন্য আমি এখানে কন্টাক্ট আস লিখছি। এইটুকু অংশকে আমার বলা হচ্ছে কি কন্টেন্ট। এরপর আমার লেখা শেষ, এই জন্য আমি এখন ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করে দিব। এবার আমি ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করে দেব, সরি এখানে একটু ভুল করছি, এই যে এখানে ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ হবে। তো এভাবে আমার একটা HTML কোড গঠিত হয়। তার মানে প্রথমে কি থাকবে আমার? প্রথমে থাকবে ওপেনিং ট্যাগ, মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে কন্টেন্ট, এবং শেষে কি থাকবে? শেষে থাকবে একটা ক্লোজিং ট্যাগ। এভাবেই আমার HTML এর কোড গঠন হয়। আপাতত এটুকু বুঝলেও চলবে, আমরা ভবিষ্যতে আরো কোড করব যখন তোমরা এই কোড নিয়ে বিস্তারিত বুঝতে পারবে। আচ্ছা রৌনক জাহান অনামিকা বলছো যে দেখা যায় না। আচ্ছা তোমার মেবি নেটের প্রবলেম হইতে পারে। তোমরা আপাতত একটুকু বুঝে রাখো যে আমার একটা HTML এর কোড কিভাবে গঠন হয়। প্রথমে আমার একটা ওপেনিং ট্যাগ, তার সাথে আমার অ্যাট্রিবিউট লাগবে, মাঝখানে আমার কন্টেন্ট থাকবে এবং লাস্টে ক্লোজিং ট্যাগ থাকবে। এভাবে আমার HTML কোডটা গঠন করা হয়।
আচ্ছা, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, ঋতু বলছো ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে, মাহফুজ আলম বলছো ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, তো আগামী ক্লাসে আমরা এইচটিএমএল এর কোড নিয়ে আরো ডিটেইল আলোচনা করব, যেহেতু আজকে আমরা এইচটিএমএল এর কোডের মৌলিক বিষয়গুলো আমাদের জানা শেষ। একটা এইচটিএমএল এর কোড কিভাবে গঠন করা হয়, এইচটিএমএল কোডের অ্যাট্রিবিউট কি রকম, এটা নিয়ে আমরা জানতে পেরেছি। তো এরপরের ক্লাসে আমরা জানবো এইচটিএমএল সম্বন্ধে আরো ডিটেইল তথ্য। তো আমাদের আগামী ক্লাসটা হবে আগামী সোমবার। হ্যাঁ, তো ততদিন তোমরা তোমাদেরকে আজকে যা পড়ানো হইলো এই জিনিসটা একটু তোমরা রিভাইজ দিয়ে রাখবে। হ্যাঁ, যাতে আমি যখন পরের দিন এর পরের পার্ট থেকে পড়াবো তোমরা যাতে এই বিষয়টা ভালোভাবে ধরতে পারো। তো ঠিক আছে, তো আজকে এটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।